আসসালামু আলাইকুম। আহ, 12টা 15 বাজে। আর কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল 12 তারিখ, 12ই আগস্ট। 12ই আগস্ট এর তাৎপর্য আছে একটা, যেটা নিয়ে আমি কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ 17 ডিসেম্বর 1999 সভায় 12ই আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে ঘোষণা করে। তো 12ই আগস্ট সারাদিন ব্যাপী খুব ব্যস্ত ছিলাম। আমি আমার পারিবারিক কাজে, আমার ছেলে সন্তান অসুস্থতাকে নিয়ে শাহবাগে গিয়েছিলাম, পিজি হাসপাতালে। এই 12ই আগস্ট যুব শক্তির, যুব সম্প্রদায়ের জন্য একটা বিরাট বড় তাৎপর্যপূর্ণ দিন, যার কারণে দিন শেষে আমি ঘড়ির কাঁটা, ক্যালেন্ডারের পাতা 13 আগস্ট ছুঁয়েছে, কিন্তু 12ই আগস্টের তাৎপর্য আমার বলা হয়ে ওঠেনি। অপার সম্ভাবনাময় দেশে বিদ্যমান যুবশক্তিকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রয়াসে গণসচেতনতা সৃষ্টির জন্য এর আগে থেকেই জাতিসংঘ 1985 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক যুব বর্ষ ঘোষণা করে। যদিও আমাদের দেশের ধরতে গেলে 50% যুব সম্প্রদায়। আমি যদি মনে করি যে এখন যুবকের সংজ্ঞা কিছুটা পাল্টে গেছে। এই তো 15 বছর আগেও দেশের যুব সম্প্রদায় 40% ছিল, এখন তার সংজ্ঞা পাল্টে যাওয়ায় এই যুব সম্প্রদায়ের শতাংশ বেড়ে গেছে। তবে এই আগের জরিপ অনুযায়ী এই সমস্ত 40% যুবকের মধ্যে 86% বেকার। এখন এই বেকারত্বের হার আরও কিছু বেড়েছে না কমেছে আপনারা সবাই জানেন। যদিও করোনাকালীন সময়ে বেকারত্বের হার সর্বোচ্চ রেকর্ড ভঙ্গ করেছে। তো 13 আগস্টের প্রারম্ভে আমি আলোচনা করছি যুব শক্তি নিয়ে। আমি রাজু আহমদ খান, চেয়ারম্যান, গ্রিন পার্টি। প্রতিটা রাজনৈতিক দলই তার রাজনীতির কাঠামো, পরিচালনা এবং পরিচালনা পদ্ধতি সব কিছু এই যুবকদেরকে ঘিরেই শুরু হয়। কেননা যুবকরা হচ্ছে যে কোনো সংগঠনের চালিকা শক্তি। এর কারণ বিস্তারিত বর্ণনায় আমি যাব না, তবে একটা কথা আছে না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। বৃদ্ধরা, বয়োজ্যেষ্ঠরা অনেকে মনের মধ্যে তার যৌবন দীপ্ত আগুন পুষে রাখে, স্মৃতির রোমন্থন করে, কিন্তু ফের যৌবনে পদার্পণ করতে পারে না। তাদের ঔরসে, তাদের সংসারে সন্তান জন্মগ্রহণ করে। সেই সন্তানের যৌবনে, শক্তিতে, ক্ষমতায়, গৌরবে বলীয়ান হয় আমাদের সমাজের অভিভাবকরা। অনেক সময় যুবশক্তির অবক্ষয় হয়, তার জন্য দায়ী থাকে তার পরিবার, অভিভাবক সহ সমাজ, রাষ্ট্র। কিন্তু সমাজ, রাষ্ট্র সবসময় চায় এই যুব সম্প্রদায়কে, এই যুব শক্তিকে সুপথে এনে কাজে লাগাতে, দেশের কাজে, রাষ্ট্রের কাজে, পরিবারের কাজে, সমাজের কাজে। আপনারা দেখবেন এখনও যদি কোথাও অগ্নিকাণ্ড ঘটে বা ভূমিকম্প হয়, ক্ষতিগ্রস্ত হয়, কিংবা কোনো বন্যাপীড়িত এলাকায় সাহায্যের জন্য, ত্রাণ ব্যবস্থার জন্য
বা যুদ্ধ ঘোষণা হয়, যুদ্ধ ভাব, কিংবা নানান রকম সামাজিক কাজে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা রাখে, সবচেয়ে বেশি এগিয়ে যায়, আগে থাকে, তারা হচ্ছে যুব সম্প্রদায়। আমরা এই যুব সম্প্রদায়কে সঠিক পথে, সঠিক প্রক্রিয়ায়, সঠিক পর্যালোচনার মাধ্যমে কাজে লাগাতে চাই। এই দাবি আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের। যে সমাজের, যে রাষ্ট্রের যুবশক্তি, যুব সম্প্রদায়ের অবক্ষয় হয়, সেই রাষ্ট্রের দুঃখে আর কোনো সীমা থাকে না। আমরা গ্রিন পার্টির পক্ষ থেকে যুব সম্প্রদায়ের শক্তিকে সঠিক পথে, উন্নয়নশীল কাজে, ইতিবাচক কাজে, গুণগত মানসম্পন্ন শক্তি প্রয়োগ, বুদ্ধি প্রয়োগ এর দিকে বিশেষ নজর দিয়েছি, বিশেষ গুরুত্ব সহকারে চিন্তা করছি। কারণ আমাদের রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি কল্যাণমুখী সুশাসন প্রতিষ্ঠার, মানবিক রাষ্ট্র গড়ে তোলার। যদিও এই কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গড়ে তোলার কথা অনেকে বলছেন, আমরাও বলছি। আমরা কারো নকল করছি কি না তা জানি না, তবে আমাদের কাছে মনে হয়েছে যে একটি কল্যাণমুখী মানবিক রাষ্ট্র দরকার, যেটা অনেকের কাছে মনে হতে পারে। সেজন্য আমরা আমাদের গ্রিন পার্টির গঠনতন্ত্র, নীতি আদর্শ, লক্ষ্য উদ্দেশ্য এভাবে নির্ধারণ করেছি। তো এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি যে দেশের যুবশক্তিকে যদি কাজে লাগানো না যায়, যুবশক্তি যদি অবক্ষয়ের পথে ধাবিত হয়, তাহলে কোনো রাজনৈতিক দলের বা কোনো রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে আশার আলো দেখাটা সম্ভব নয়। আমার কথা শুনছেন আলী রেজা হেলাল ভাই। রাত্রি গভীর হয়, তখন আমি আসলে সব কাজ শেষে সময় পাই। তার কারণে হয়তো বা এখনো পর্যন্ত অনেকেই আমার কথা শুনছেন না, হয়তো পরে সকালে শুনবেন। কিন্তু আমার এই
গ্রিন আছে, ছাত্র গ্রিন আছে, অন্যান্য অঙ্গ সংগঠনের মতো আমরা নারী গ্রিন আছে। আমরা এইগুলোকে জোর দিচ্ছি, যেহেতু আমাদের রাজনৈতিক দল খুবই নতুন এবং আমরা শিক্ষানবিশ, সেখানে ওই খুব বেশি উপচে পড়ছে না আমাদের জনস্রোত, সমর্থক কিংবা অনুসারী। তবে আমরা আমাদের কথা, আমাদের বক্তব্য আমরা ঠিক সঠিক প্ল্যাটফর্মে তুলে ধরতে চাই, যাতে দেশের যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায় আমাদের বক্তব্যের মাহাত্ম্য অনুধাবন করে একটি সঠিক দিক নির্দেশনামূলক ভবিষ্যৎ পরিকল্পনা মাফিক সঠিক গাইডলাইন্সের আওতায় গ্রিন পার্টির পতাকা তলে সমবেত হয় এবং দেশ সেবায়, দেশের মানুষের সেবায়, মানুষের অধিকার রক্ষায়, মানবিক মূল্যবোধ জাগ্রত করার জন্য, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য শুধু গ্রিন পার্টিতে যোগ দিবেন তা নয়, বাংলাদেশকে সবুজ সুফলা শস্য শ্যামলা দেশ হিসেবে গড়ে তোলার জন্য গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, আকাশ ভরা নীল আকাশ, একটা নির্ঝঞ্ঝাট, একটা পরিবেশ দূষণমুক্ত, একটি ফুলে ফলে সুশোভিত সুসজ্জিত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এই যুব সম্প্রদায় বিশেষ বিশেষ ভূমিকা রাখতে পারবে। শানুর আলী যোগ দিয়েছেন আমার সঙ্গে। আমি আগেই বলেছি, আমি আগে বক্তব্যগুলোতে বলেছি যে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা পরিশীলিত নয়। আমরা যেখানে ঠেকেছি সেখানে শিখেছি। যখন দেশের এই দুরবস্থা, দেশের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে জঞ্জাল জঞ্জাট, অব্যবস্থা, ভোট চুরি, রাতের ভোট, অনিয়ম, পালাক্রমে সকল রাজনৈতিক দল আত্মীয়করণ, দলীয়করণ, স্বজনপ্রীতি এবং দুর্নীতির মহোৎসব করেছে, তখনই আমি বিশেষ করে আমরা অনুভব করেছি বাংলাদেশে একটি সৃজনশীল রাজনৈতিক দল, কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য, সুশাসন প্রতিষ্ঠায় এমন একটি রাজনৈতিক দল আমাদের প্রতিষ্ঠা করা দরকার, যে দল মানুষের কথা বলবে, সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা বলবে এবং যা কিছু সত্য, যা কিছু মহান, যা কিছু আদর্শ তা তুলে ধরবে। সকল রক্তচক্ষুর ভয়কে, রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্য কথা বলবে, সত্যের আলোয় উদ্ভাসিত হবে। সেই লক্ষ্যে আমাদের এই গ্রিন পার্টি, আর এই গ্রিন পার্টির পতাকা তলে দেশের অসংখ্য মানুষ বিভিন্ন জেলায় তারা যোগ দিচ্ছেন। আমাদের সুনির্দিষ্ট সুশৃঙ্খলিত কনস্টিটিউশন, গঠনতন্ত্র আমরা তৈরি করেছি, যা প্রতিনিয়তই সংযোজিত, সংবর্ধিত, সংমার্জিত হচ্ছে, সংবর্ধিত হচ্ছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা চলতেই থাকবে। বদলাতে শিখেছি, আমরা বদলে দিতে সঙ্গে, যুগের সঙ্গে, দিনের সঙ্গে, সময়ের সঙ্গে অসঙ্গতি, তখনই আমরা আমাদের গঠনতন্ত্র সংশোধন করব। আমরা কোনো বাইবেল না, আমরা কোনো না, অপরিবর্তিত কিছু না, যে আমরা যা 1800 সালের বা 1900 সালের গঠনতন্ত্র দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকব। বাংলাদেশে এমনও কিছু আমাদের সংবিধানেই তো এমন কিছু বিষয় সন্নিবেশিত আছে, পরিবর্তন করার, সংশোধন করার সময় ইতিমধ্যে উঠে গেছে। আমি গতকাল বা কোন দিন একটা আলোচনায় বলেছিলাম যে সংবিধানের 70 অনুচ্ছেদের কথা, যেখানে সাংসদের ক্ষমতা নেই দলের বাইরে কথা বলা, দলের নিয়মের বাইরে কথা বলা।
আমি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই যে আমাদের দেশের রাষ্ট্রপতি, আপনারা জানেন এই সংসদীয় পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রপতি নিজে কোনো কথা বলতে পারেন না। রাষ্ট্রপতি নিজেই তার ভাষণে বলেছেন, আমার মুখ বাঁধা, আমি কথা বলতে পারি না। তাকে লিখিত বক্তব্য পাঠ করতে হয়। বাংলাদেশের সবচেয়ে বড় শীর্ষ পদ হলো রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি কোনো বক্তব্য দিতে পারেন না, তাকে লিখিত বক্তব্য পাঠ করতে হয়। এটা আমাদের জন্য লজ্জার, জাতির জন্য লজ্জাস্কর। এই রাষ্ট্রপতিকে তার স্বকীয় বিবেচনা থাকতে হবে, এটা মানবিক অধিকার, আমরা সেটা বলতে চাই। এবং রাষ্ট্রের কিছু কিছু মানে আছে, বিষয় আছে, সেগুলোর উপরে স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকার রাষ্ট্রপতি থাকুক, সেটা আমরা চাই। এরকম সংবিধানের আরও অনেক কালো কালো অধ্যায় আছে, সেগুলোকে সংমার্জিত করতে হবে, সংশোধন করতে হবে। এবং এইটা হচ্ছে যুব সম্প্রদায়ের চেতনা। যুব সম্প্রদায় চিন্তা করেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছু একটা করে যেতে চাই। তাই আমাদের প্রথমত দায়িত্ব হচ্ছে এই যুব সম্প্রদায়কে বেকার মুক্ত করা। যেহেতু মোট যুব সম্প্রদায়ের 86% বেকার, যদিও এটা 15 বছর আগের জরিপ থেকে বলছি, বর্তমানের পার্সেন্টেজটা কম বেশি হবে। তো এই বেকার সম্প্রদায়কে আমি অনেক সময় বেকার বলতে চাই না। কেননা দেখেন, আমি এর আগেও একদিন বলেছি যে বাংলাদেশে মাংস, দুধ এগুলির বিশাল রকমের ঘাটতি আছে। কিন্তু ঘরে ঘরে ডেয়ারি ফার্ম করে, মুরগির খামার করে, মাছের চাষ করে এই সমস্ত চাহিদা পূরণ করা যেতে পারে এবং এই বেকার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সেখানে ওই রোগবালাই বা আরও অনেক অবকাঠামোগত বা পুঁজি সংকট, নানান সমস্যার কারণে এটা বাধাগ্রস্ত হচ্ছে। সেখানে সরকার ভূমিকা রাখতে পারে, সাবসিডি দিয়ে বা দিয়ে লোন দিয়ে, কম মানে লভ্যাংশে লোন দিয়ে। এই যুব সম্পদের তালিকা সরকারের কাছে থাকতে হবে, সুস্পষ্ট তালিকা থাকতে হবে প্রত্যেকটা মহল্লায় বা প্রত্যেকটা এলাকায়। এবং এই যুব কারা, তাদের বয়স সীমা কত, সেটাকে নির্ধারণ করে তাদের রীতিমতো আলাদা একটা আইডি নাম্বার থাকা দরকার, সিরিয়াল নাম্বার, যে হ্যাঁ এই মহল্লায় এতজন যুবক আছে এবং এই যুবকের মধ্যে কারা কারা কর্মক্ষম আছে, কারা কারা কর্মক্ষম নাই, কারা কারা বেকার আছে এবং কারা কারা সকার আছে। এইগুলো যদি জরিপ করা হয় প্রত্যেকটা এলাকাভিত্তিক জনপ্রতিনিধির মাধ্যমে, তাহলে সরকারের তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারের উচ্চ মহল থেকে এই বাকি যারা বেকার আছে, আধা বেকার, ফুল বেকার, তাদের কর্মসংস্থানের উপরে একটা জোটবদ্ধ পদ্ধতিতে সমবায় আন্দোলন হতে পারে। যদিও এটা সমবায়ের, বাংলাদেশের সমবায়ের অনেক মানে খারাপ দিকও আছে, অনেকে সমবায় ব্যবসা করতে যেয়ে পথে নেমেছে। তারপরও ব্যক্তি উদ্যোক্তা হয়ে বিভিন্ন মৌমাছির চাষ থেকে আরম্ভ করে বিভিন্ন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসা, কারখানা এগুলো করে উৎপাদনশীল কাজে তাদের মেধা মননকে মনোনিবেশ করে এই বেকার সমস্যাকে সমাধান করা সম্ভব। আমাদের দেশে অনেক যুবশক্তি আছে, অনেক যুবক আছে, তাদের অকালে বাবার মৃত্যু হলে বা সংসারে কোনো বড় ভাইয়ের অনুপস্থিতিতে কোনো অভাব হলে এদের হঠাৎ করেই সংসারের দায়িত্ব নিতে হয়। এই যুব সম্প্রদায়ের লেখাপড়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমূল পরিবর্তন করে লেখাপড়ার পাশাপাশি তাদের কর্মসংস্থান মানে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে, এটা অবশ্য সরকার মানে চালু করেছে, যুব উন্নয়ন
এবং সে তাকে শুশ্রূষা দিয়েছেন। আমরা তথ্য প্রযুক্তির সুবাদে ইউটিউবে আমরা সেই বুড়ির বাড়িও দেখতে পেয়েছি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহানবী নন, শুধু সারা বিশ্বের 100 জন মহামানবের যে একটা বই রচনা করেছেন একজন খ্রিস্টান, মাইকেল কি নাম যেন তার, আমি দেখলাম 100 জন মহামানুষের জীবনী উনি রচনা করেছেন, একজন খ্রিস্টান। সে 100 জনের মহামানবের প্রথমে স্থান দখল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুসলমান হিসেবে এই কথা বলছি, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে যা কিছু বিদ্যমান তা তাকে 1 নম্বরে আনতে বাধ্য করেছে। তা আমাদের কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের কাছাকাছি যাওয়ার কোনো ইচ্ছা নাই? আমাদেরকে ক্ষমাশীল হতে হবে, ক্ষমাশীল হতে হবে, আমাদেরকে মানবিক হতে হবে, আমাদেরকে আদর্শিক হতে হবে, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে যেমন সংগ্রামী হতে হবে, আবার আমাদের মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটাতে মানুষকে সুযোগ দিতে হবে, ক্ষমা করতে হবে। সেটাই না মানুষ, মহামানব। সেই মহামানব হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না আপনারা যারা পালাক্রমে ক্ষমতায় আসছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যুবশক্তি। এই যুবশক্তিকে সঠিক পথে কাজে লাগানোর জন্য আপনারা জানেন যে বিগত কত বছর, বহু বছর সংসদে ডাকসু নির্বাচন হতো না। আমরা এটা নিয়ে অনেক লেখালেখি করতাম, বলতাম। এবং আগে যখন ডাকসু নির্বাচন হতো তখন এরকম একটা রাজনৈতিক দলের নেতৃত্বের ভেঁটি ব্যাগে তাদের মতামতকে, তাদের ইচ্ছাশক্তিকে পুরে রাখা হতো। এখনও সে চেষ্টা হয়, কিন্তু এখন একটি নতুন শক্তি ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনে উন্মেষ হয়েছে। তাদের মধ্যে একজন ভিপি হয়েছেন, সর্বদা সরকারের সমালোচনা করছেন। সরকারের উচিত হলো তাকে শেল্টার দেওয়া, অথচ ইতিহাসে রেকর্ড ব্রেক হয়ে গেছে সেই ভিপি সাহেব মার খেতে খেতে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই লজ্জাস্কর। যখন বাংলাদেশের একটা বিদ্যাপীঠ, যেটা হলো সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের ছাত্র সংগঠনের যিনি ভিপি হাসপাতালে শুয়ে শুয়ে যে কথা বলে, আমার ধিক্কার জানাতে ইচ্ছে হয় দেশের পুলিশ প্রশাসনের, এই দেশের সরকার। যে কোনোভাবেই হোক, ছাত্রদের ভোটে তো সে ভিপি হয়েছে, নাকি আপনারা দিয়ে দিয়েছেন কেউ? তাহলে সেই সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের মতামতের ভিত্তিতে যে নির্বাচনে ভিপি হয়েছেন, হয়তো আরও কিছু হতো, সে বিষয়ে বিতর্কে আমি যাব না। কিন্তু সেই ভিপির শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছে, সেটাকে রাষ্ট্র রক্ষা করতে পারে না, দুঃখজনক। তাদের আবার আর একজনকে যেন তাদেরই অনুসারী বা তাদের ছাত্র সংগঠনের সদস্য এই কদিন আগে দেখলাম যে আবার মারপিট খেয়েছে। এইগুলো দুঃখজনক। এই কক্সবাজারের প্রদীপের কাণ্ড কারখানা আপনারা দেখলেন, সে অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যাকারী প্রদীপ। সেখানে সিনহার গাড়িতে ছিল আর একজন শিক্ষার্থী বা তার কারিগরি সহায়ক প্রামাণ্যচিত্রে। তার মুক্তির আন্দোলন হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, সেখানে তাদেরকে দমন পীড়ন করা হচ্ছে। এটি কেমন কথা? রাষ্ট্র কার পক্ষে? পুলিশ কার পক্ষে? আবার তাদেরকে পেরানো হচ্ছে না বলে ওসি সাহেব আর একজন পুলিশের কর্মকর্তাকে সজোরে চপটঘাত করেছে। ক্যামেরায় আমরা সেটা দেখলাম ভিডিওতে। দুঃখজনক, লজ্জাস্কর, অপমানকর। যদিও পরে তাদেরকেও প্রত্যাহার করা হয়েছে, আবার যিনি মার খেয়েছেন তাকেও করা হয়েছে। এগুলো লেজেকে উপরে অবস্থা। স্বাস্থ্য ব্যবস্থার কথা বলতে হয়, যেহেতু আলোচনার বিষয়ে যুবশক্তি, এই যুবশক্তিকে মূল কেন্দ্র করে আমি কিছু আলোচনা করে শেষ করে দেব। স্বাস্থ্য ব্যবস্থার কথা দেখেন, আপনার প্রতিদিনকার যেই ব্রিফিং হতো, সেটা বন্ধ হয়ে গেছে। আইডিসের বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো তাদের মধ্যে সমন্বয়ের অভাব আছে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, এদের মধ্যে। তো বন্ধ হয়ে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নাই।
কেননা করোনায় মৃত্যুর হার, করোনা আক্রান্তের হার কমে নেই। তাহলে এই ব্রিফিং বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে সচেতনতা কমে যেতে পারে। কারণ ব্রিফিংটা তো বিটিভিতে হতো আগে, তারপরে তো দেশের সর্বাধিক মানুষ বিটিভি দেখে। অন্যান্য চ্যানেলে তো এটা কিছু সারাংশ প্রচার করবে বা করছে, আমি দেখলাম কেউ কেউ। সবার কাছেই তো আর সেই ডিশ অ্যান্টেনা নাই। তো বিটিভিতে এই সরকারি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা বন্ধ করাটা আত্মঘাতী সিদ্ধান্তের মতো মনে হয়েছে। সেখানে আমাদের দেশের মানে বর্তমান সরকারের যিনি সেক্রেটারি, সেতুমন্ত্রী, উনি বলেছেন যে আমি অনুরোধ করি তারা যেন সপ্তাহে অন্তত 2 বার করেন। তো একজন প্রথিতযশা রাজনীতিবিদ কিছু সময় বিকালের দিকে হয়তো লাইভে এসে বললেন, শুনলাম যে একজন একটা দলের প্রধান, মানে প্রধান নেতৃস্থানীয় সেক্রেটারি আর কি, মহাসচিব, উনি অনুরোধ করতে পারেন না, উনি নির্দেশ করতে পারেন। তো এইগুলো দুঃখজনক। করোনাকালীন সময়ে বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষার জন্য বাংলাদেশকে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তা লুফে নেওয়া দরকার। যদিও প্রধানমন্ত্রী বলেছেন উনি সব সামনে সিদ্ধান্ত নেবেন, তা আমি মনে করি যে যদি ভালো কোনো বিশ্বাসযোগ্য ভ্যাকসিন আবিষ্কারের টেস্ট কেস হিসেবে আমরা ব্যবহৃত হই আমাদের ব্যাপক জনসংখ্যার উপরে, তাহলে সেটা যদি ইতিবাচক দিক থাকে, ভালো থাকে, লুফে নেওয়া উচিত সঙ্গে সঙ্গে। কেননা এই ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরে ভ্যাকসিন অনেকে টাকা পয়সা জমা দিচ্ছেন, আমরা হয়তো দরিদ্র দেশ, আমরা পিছনের লাইনে পড়ে যেতে পারি। আমাদের এমনি সম্ভোগগতির অনেক উদাহরণ আছে। ফলে দেখা যাচ্ছে যে এটা পিছিয়ে পড়তে পড়তে 1-2 বছর দেরি হয়। যদিও আমাদের মানে করোনার আমাদের মানুষের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা, অ্যান্টিবডি বেশি, যার কারণে মৃত্যুর হার ওই তুলনায় না, সেটা একটা প্লাস পয়েন্ট। তারপরেও চোখের সামনে অনেক প্রবীণ, অনেক মানুষ, অনেক মানে এই কেবল মানে মাঝবয়সী মানুষগুলো হারিয়ে যাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছি। কে কখন কোথায় হারিয়ে যায় তা এখনও বলা মুশকিল। এর মধ্য দিয়ে অনেক সময় মিছিল, মানববন্ধন, সমাবেশ হচ্ছে। আমরা টিভিতে দেখতে পাচ্ছি সেখানে স্বাস্থ্য যেই বিধি কোনো দলই মানছে না। স্বাস্থ্যবিধি মানা মানে অনেকে বক্তৃতা দেওয়ার সময় মাস্ক করে ফেলছেন, অনেকে চোখ তো খোলা সবারই, অনেকে খুবই কাছাকাছি দাঁড়িয়ে আছেন। এগুলো খুবই দুঃখজনক, এগুলো খুবই পীড়াদায়ক যে একটা সমস্যার সমাধান করতে গিয়ে আরেকটা সমস্যার সৃষ্টি করা। যদিও তথ্য প্রযুক্তিতে আমরা অনেকে এগিয়ে গেছি, সেখানে অনেক রাজনৈতিক দল তারা জুমের মাধ্যমে, অনেক মাধ্যমে কথা বলছেন, ইন্টারাকশন করছেন। ব্যক্তিগতভাবে আমার প্রেস ক্লাবে গিয়ে আমার একটা জায়গায় খোলা ময়দানে দাঁড়িয়ে এই বিটিভি, এটিভি বা ওই এনটিভি চ্যানেল আইতে মুখ দেখানো, এটা না। সরকার, আপনি যদি তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেসবুকেও মিটিং করেন এবং আপনার এই তথ্য সরকারের কাছে যাবে, আপনার মেন উদ্দেশ্য হচ্ছে তথ্য সরকারের কাছে দেওয়া, যে আপনি কিছু করলেন, প্রতিবাদ জানালেন এবং এটা জনগণের কাছে পৌঁছানো। সেটা তথ্য প্রযুক্তির থেকে স্পিডে কেউ পৌঁছা দিতে পারে না। আপনি যদি প্রেস ক্লাবের সামনে এখন একটা মিটিং করেন, সেই মিটিংয়ের জিস্ট কিন্তু এই তথ্য প্রযুক্তি, দ্যাট মিনস এই ক্যামেরা দিয়েই তুলে আবার টিভিতে দেওয়া হচ্ছে। আপনারা যদিও জানেন যে বর্তমানে ইউটিউবের আন্দোলনের কারণে এখন টিভির খবর অনেকেই দেখে না। আমাদের বাসায় যেমন আমরা ইউটিউবেই আমরা খবর দেখে নিই, বা আস্তে আস্তে পৃথিবী পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। অনেক সময় অনেক কিছু কিন্তু এখন নাই। এক সময় ইসলামপুরের ওখানে অনেক ক্যাসেট হতো, ক্যাসেটের অনেকের গান হতো, মমতাজের গান, অনেকের গান, ক্যাসেট প্লেয়ারে গান শোনা হতো। এখন এগুলো সব উধাও হয়ে গেছে, সব মোবাইলের মধ্যে ঢুকে গেছে। যে মোবাইল, তথ্য প্রযুক্তি, ইউটিউব, ফেসবুক একসময় আপনাদের সব কিছু খেয়ে ফেলবে, কিন্তু আপনার সে মানদাতা আমলে নিয়মিত থাকবেন তা হতে পারে না। এই করোনাকালীন সময়ে আপনারা এই যুব সম্প্রদায়কে
এই স্বাস্থ্যসেবার বাইরে রেখে মাস্ক ফেলে দিয়ে মিছিলে, আন্দোলনে, মানববন্ধনে ওইভাবে ডাকবেন না। আমার অনুরোধ, ব্যক্তিগতভাবে অনুরোধ। আপনারা হয়তো মনে করেন যে হয়তো আমাদের লোকবলের অভাব, আমরা হয়তো করছি না, তাই তা না। অবশ্যই আপনারা মিটিং মিছিল করেন, মানববন্ধন করেন, কিন্তু এই করোনাকালীন সময়ে কিছুটা মানে গ্যাপ দিতে হয়, কিছুটা ক্ষমা করতে হয়, কিছুটা অন্য প্রক্রিয়ায় ভার্চুয়াল পদ্ধতিতে করা উচিত, এটাই মনে করি। আমার যুব সম্প্রদায়কে আপনারা মৃত্যুর মুখে বা ঝুঁকির মধ্যে ফেলে দেবেন না, কারণ এখন বর্তমান বিশ্বের সংজ্ঞা অনুযায়ী যুবকের আওতা বেড়েছে। 50-60 বছর তারাও যুবক, আগে ছিল এটা আরও কম বয়সী, এখন এই যুবক সম্পদের আওতা বেড়েছে, যার কারণে এই যুবক সম্পদের মধ্যে করোনা আক্রান্তের সম্ভাবনাও বেড়েছে। আজকে আমি বেশি কথা বলতে চাই না, অনেক সময় অনেক কথা বলেছি। এই যুবশক্তিকে কাজে লাগানোর জন্য আমি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে অনুরোধ জানাচ্ছি, এবং আমরা সম্প্রতি একটা করেছি, মানে গণ অভ্যুত্থানের ডাক দিয়েছি, সেটা হচ্ছে অহিংস গণ অভ্যুত্থান। অহিংস শব্দটা লাগিয়েছি এই জন্য যাতে এর মধ্যে রক্তপাত, বিশৃঙ্খলা, তারপর ভাঙচুর, লুটোতরাজ এগুলো না হয়। মানে এই অভ্যুত্থানটা হচ্ছে সহ অবস্থান। আপনারা দেখেছেন যে এই সামান্য একটা অজুহাতে লেবাননে পটাপট সরকার পতন হয়েছে, পটাপট পরিবর্তন হয়েছে। এখানে রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে হয়নি, জনগণ রাস্তায় নেমে এসেছে। তো জনগণকে আমি রাস্তায় আসতে বলতেছি ভাঙচুর না করতে, কাউকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানোর জন্য আমরা বলছি না। আমরা বলছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, সে বিরোধী দলই করুক আর সরকার দলই করুক, পুলিশ করুক আর র্যাবই করুক, মানুষ করুক আর অমানুষ করুক, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণ একতাবদ্ধ হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, জমায়েত হতে পারে। সেটা হতে হবে সম্পূর্ণ অহিংস এবং সম্পূর্ণ ইতিবাচক।